প্রতিদিন সন্ধ্যা হলেই আমার মাথায় খুব যন্ত্রণা হতো। একদিন আমাকে মাথার যন্ত্রণায় কাতরাতে দেখে আমার দেওর আমাকে বলল, বৌদি এসো, তোমার মাথা ম্যাসেজ করে দিই। যন্ত্রণায় থাকতে না পেরে রাজি বললাম। যখন দেওর আমার মাথা ম্যাসেজ করতে শুরু করলো, তখন এত আরাম পেলাম যে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। পুরো রাত যেন আমার কোনো হুঁশই থাকলো না। এরপর থেকে প্রত্যেক দিন আমি দেওরকে দিয়ে ম্যাসেজ করাতাম। একদিন সকালে স্নান করতে গিয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় তেল লাগানো দেখতে পেলাম। আমার সন্দেহ হওয়ায় পরের দিন গোপন ক্যামেরা চালু করে দেওরকে মেসেজ করতে ডাকলাম। সকালে উঠে ক্যামেরা চালিয়ে যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল, তা দেখে আমার পুরো অন্তরাত্মা কেঁপে উঠল। কারণ আমার দেওর তো আমার সাথে। মাঝে মাঝে আমরা আমাদের সম্পর্কের সীমানা মনে রাখি না, আর সেই কারণে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রত্যেকটা সম্পর্কেরই একটা নির্দিষ্ট সীমা আছে। যদি কেউ সেই সীমা পার করে ফেলে, তবে সেটা সেই সম্পর্কের জন্য ভীষণ সমস্যা হয়ে দাঁড়ায়। আমার সাথেও সেরকমই কিছু হয়েছিল। আমি দেওর আর বৌদির সম্বন্ধে যে সীমারেখা থাকে তা পার করে ফেলেছিলাম, আর সেই জন্যই আমার ভাগ্যে এত দীর্ঘ। যা আমার সাথে হয়েছে সেগুলো ভুলে যাওয়া আমার পক্ষে শুধু কষ্টকরই না, অসম্ভব। গত কয়েকদিন ধরে রাত হলে যন্ত্রণায় যেন আমার মাথা ফেটে যেত। কোনো ওষুধেই কোনো কাজও হচ্ছিল না। রাতের বেলা এত যন্ত্রণা হতো যে সারা রাত ঠিকমতো ঘুমাতেও পারতাম না। আমি পুরো রাত জেগে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করে বেড়াতাম, অথবা নিজের বিছানাতে শুয়ে এপাশ ওপাশ করতে থাকতাম। সংসারের চিন্তা, সাময়িক বিরহ আমাকে পাগল করে দিতে, আর সেই কারণে আমার মাথায় এত যন্ত্রণা হতো। আমার দেওর নিশি বয়সে আমার থেকে ছোট, কিন্তু সে আমার ভীষণ খেয়াল রাখত, আর আমাদের দুজনের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল। আমরা ভুলেই গেছিলাম যে দেওর আর বৌদির মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম হওয়া উচিত। প্রায় নিশিত আমাকে অনেক রাত অবধি জেগে থাকতে দেখত। একদিন আমাকে কষ্ট পেতে দেখে সে বলল, বৌদি, আমি তোমার মাথায় তেল মালিশ করে দিচ্ছি, তোমার যন্ত্রণা এক্ষুনি ঠিক হয়ে যাবে। তার কথা শুনে আমি হেসে ফেললাম। আমার মনে হলো যে সে আমার সাথে মজা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দাও মালিশ করে দেখি। সে তেল নিয়ে এসে আমার মাথায় খুব ভালোভাবে ম্যাসাজ করতে লাগলো, আর তার সাথে সে সারাদিন বন্ধুদের সাথে কোথায় কোথায় গিয়েছে, কি কি করেছে, সেই সব গল্প আমাকে শোনাতে লাগলো। তার হাতের ম্যাসাজ আমাকে ভীষণ শান্তি দিচ্ছিল। আমার যেহেতু রাতে শোবার আগে চা খাওয়ার অভ্যাস ছিল, তাই নিশিত ম্যাসেজ করার পরে আমার জন্য নিজের হাতে করে চা বানিয়ে আনলো। এরপর আমি আর নিশিত একসাথে বসে চা খেলাম। তারপর ও নিজের ঘরে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। রাতে আমার এমন ঘুম হলো যে একেবারে সকালবেলা ঘুম ভাঙলো। সত্যিকারেই নিশিতের মেসেজে যেন জাদু আছে। সারাদিন আমি খুব শান্তি অনুভব করলাম। অনেকদিন পরে রাতে আমার এরকম গভীর ঘুম হলো। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি স্নান করতে বাথরুমে গেলাম, তখন ভীষণ অবাক হয়ে দেখলাম যে আমার শরীরে বিভিন্ন জায়গায় তেল লেগে আছে। ভাবলাম হয়তো ঘুমের পরে মাথার তেল এদিক ওদিক লেগে গেছে। ভালো ঘুম হওয়ার কারণে মাথার যন্ত্রণাও এখন নেই বললেই চলে। আমার বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, আর এই 1 বছরে আমি এই বাড়িতে সুখেই আছি। যখন আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম, তখন আমার দেওর নীতিশের বয়স মাত্র 15 বছর। ওর মধ্যে তখনও বাচ্চামো ভাবটা ছিল, আর ওকে একদম আমার ছোট ভাইয়ের মতো মনে হতো। আমার স্বামী আমাকে বলেছিল যে তার বাবা অল্প বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান। সেই কারণে নীতিশ বাবার ভালোবাসা তেমন একটা পায়নি, আর মাও নীতিশ আর সংসারের উপর খুব একটা ধ্যান দিতেন না। আর আমার স্বামী শিশির তো এখানেই থাকতো না। সেজন্য আমার স্বামী আমাকে বলেছিল যে আমি যেন সবসময় নিজের ভাইয়ের মতো নীতিশের খেয়াল রাখি। আমিও তাকে কথা দিয়েছিলাম যে ওকে একদম নিজের ভাইয়ের মতো দেখব, আর আমি আমার কথা রেখেছিলাম। আমার স্বামী অন্য শহরে চাকরি করত, আর মাসে 1-8 বার সে 2-4 দিনের জন্য বাড়িতে আসতো। বাকি পুরো মাস আমি আমার দেওর নীতিশ আর আমার শাশুড়ির সাথেই থাকতাম। নীতিশের বয়স এখন 16, যদিও সে এখন একজন পূর্ণ যুবক, কিন্তু তার বুদ্ধিশুদ্ধি বাচ্চাদের মতো। ও আমার থেকে 6 বছরের ছোট। সে কলেজ থেকে ফিরেই বৌদি বৌদি করে আমার পিছন পিছন ঘুরত। শিশির এখানে না থাকার কারণে আমার প্রায় সব কাজই আমার দেওর করে দিত। ও কলেজ থেকে ফিরে আসার পর আমার সাথে আমার সব কাজ করে দিত। তারপর আমার সাথে বসে গল্প করে সময় কাটাতো।
নিশিতের সাথে গল্প করতে করতে আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি, যে সে শিশিরকে পছন্দ করে না। এমনকি তার কথা উঠলেও সে একদম চুপ করে যেত, অথবা প্রসঙ্গ বদলে দিত। আমি তার কাছে জানতে চাইতাম যে শিশিরের সাথে তার কিসের সমস্যা, কিন্তু নীতিশকে এই প্রশ্নটা কখনো করতেই পারিনি। আমার শাশুড়ি সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। সন্ধ্যা হলে বাড়িতে এসে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তেন। পরের দিন সকালে খেয়ে দিয়ে আবার পাড়ায় বেরিয়ে পড়তেন। এর জন্য তার দিক থেকে আমার কোনো সমস্যাই ছিল না। জীবন খুব ভালোভাবেই চলছিল। কিন্তু শিশির ছাড়া রাতে আমার ঘুম আসতে চাইতো না। তাই সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিতাম। মাঝে মাঝে মনে হতো যে আমি নিজেই শিশিরের কাছে চলে যাই, কিন্তু এটা কোনো মতেই সম্ভব না। এইসব চিন্তাতেই আমার মাথা মাঝে মধ্যে ব্যথা করত। নিশিত জানতো যে প্রায় আমার মাথা ব্যথা হয়, তাই প্রথম তো সে আমার জন্য ওষুধ নিয়ে আসতো। কিন্তু একদিন হঠাৎ সে বলল যে, বৌদি, তুমি আর কতদিন এভাবে মাথা ব্যথার ওষুধ খেতে থাকবে? তার থেকে ভালো হয় আমি তোমার মাথায় ম্যাসেজ করে দিই, এতে তুমি শান্তিও পাবে, আর ঔষধ খেতে হবে না। আমি ওকে বললাম, ম্যাসেজ করার বদলে কিছুদিনের জন্য আমাকে তোমার দাদার কাছে রেখে এসো। তোমার দাদার কাছে গেলেই আমার সব মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমার কথা শুনে নীতিশ বলতো, যদি তুমি দাদার কাছে চলে যাও তাহলে আমার কি হবে? আমার রান্না কে করে দেবে? আমি খাবো কোথায়? আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না। তার কথা শুনে আমি জোরে জোরে হাসতে লাগলাম। সে আমার সাথে প্রথম থেকে এভাবেই কথা বলে। নীতিশের সাথে থেকে থেকে আমারও ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। আমরা দুজনে মাঝে মধ্যে বাজারে ঘুরতে যেতাম। নীতিশ প্রায়ই রাতের বেলা আমার জন্য আইসক্রিম নিয়ে আসতো। আমরা দুজনে রাতের বেলা একসাথে বসে টিভি দেখতাম। আমার কোনো কিছু দরকার হলে আমার দেওরের সাথে কেনাকাটা করতে বাজারে যেতাম। সে আমাকে মডার্ন আর ফ্যাশনেবল ড্রেস কিনতে জোর করত। বাড়ির মধ্যে তো সে আমাকে ওড়নাও গায়ে দিতে দিত না। আমি যখনই ওড়না গায়ে দিয়ে কাজ করতাম, তখন সে আমার গায়ের ওড়না টেনে একদিকে ফেলে দিত আর বলতো, তুমি এত গরমের মধ্যে এটা পরে কিভাবে কাজ করো? নীতিশ আমাকে নিয়ে সব ব্যাপারে বেশি বেশি চিন্তা করত। সে হালকা রঙের জামা কাপড় বেশি পছন্দ করত। সেই কারণেই যখনই আমি তার সাথে বাজারে যেতাম, তখনই সে আমার জন্য হালকা রঙের ড্রেস পছন্দ করত, আর সেটা আমাকে দিয়ে কেনাতো। আর সেই ড্রেস দিয়ে দর্জিকে দিয়ে ভীষণ ফ্যাশনেবলভাবে সেলাইও করিয়ে আনতো। ড্রেসের ব্যাপারে তার অভিজ্ঞতা খুব ভালো। আমি প্রায় তাকে বলতাম যে, তোমার বউ তো ভীষণ সৌভাগ্যবতী হবে, কারণ তার বর তাকে পছন্দ মতো জামা কাপড়ের ডিজাইন বানিয়ে এনে দেবে। আমার কথা শুনে সে হেসে বলতো, যতদিন আমার বউ না আসে ততদিন অন্তত তুমি সৌভাগ্যবতী হও। সত্যি সত্যি আমি অনেক সৌভাগ্যবতী, কেননা আমার দেওর আমাকে কখনো কোনো কাজের জন্য না বলতো না। সে আমার অনেক ড্রেস ডিপ করে ডিজাইন করা গলা বানিয়ে আনতো। পিঠের দিকে ডিজাইনও সুন্দর করে বানাতো, যেগুলো মাঝে মধ্যে আমার কোমর পর্যন্ত চলে আসতো। আর দর্জি এতটাই টাইট ফিট করে বানিয়ে দিত যে মাঝে মধ্যে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হতো। কিন্তু নীতিশ আমাকে এরকম ড্রেসে দেখতে পছন্দ করত। আমি ওকে আমার ভাইয়ের মতো ভাবতাম। সেই জন্য তার পছন্দের জামা কাপড় পরার জন্য আমি কখনো না বলতাম না। একদিন একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। সেদিন খুব গরম থাকার কারণে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছিল, যার কারণে আমার ড্রেস ভিজে আমাকে যেন পুরোপুরি দেখা যাচ্ছিল। আর আমি ওড়না গায়ে না দিয়েই তাড়াতাড়ি করে খাবার তৈরিতে মগ্ন ছিলাম, তাই খেয়াল করিনি কখন নীতিশ আমার পেছন দিক থেকে নিল। সে আমাকে দেখে বলতে লাগলো, আজকে তো বৌদি তোমাকে ভীষণ হট লাগছে। ওর এই কথা শুনে আমি লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে আমার ওড়না খুঁজতে লাগলাম। তখন সে বলতে লাগলো, আমি তো মজা করে বলছি বৌদি, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। একথা বলে সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। যখন শিশির আমার সাথে দেখা করতে বাড়িতে আসতো এবং এসে যে কয়দিন বাড়িতে থাকতো, সেই কয়দিন নীতিশ আমার সাথে খুবই কম কথা বলতো। সারাদিন সে পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতো। আর এসব দেখে শিশির ভীষণ খুশি হতো যে, যা, নীতিশ তো মন দিয়ে পড়াশুনো করছে। আমিও সে দিনগুলোতে শিশিরের সাথে এতটাই মজে থাকতাম যে নীতিশের এই বদলে যাওয়া আমার চোখেই পড়তো না। শিশির মোটামুটি 3-4 দিন আমার সাথে কাটিয়ে তারপরে চলে যেত। ও চলে যাওয়ার পরে নীতিশ আবার আমার সাথে আগের মতোই ব্যবহার করত। সে আমার উপর খুব জোর খাটাতো। সে চাইতো আমি যেন তার সব কথা শুনে চলি। ওর এক বন্ধুর দাদার বিয়ের উপলক্ষে ও আমার সাথে জেদ খাটাচ্ছিল যে আমি যেন ওর সাথে বিয়েতে যাই।
প্রথমে তো আমি না বলে দিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম যে আমার না বলাতে সে খুব দুঃখ পেয়েছে, তখন আমি হ্যাঁ বলেছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে ওর বন্ধুর দাদার বিয়েতে আমি গিয়ে কী করব। কিন্তু ওখানে গিয়ে আমি ভীষণ অবাক হলাম যখন দেখলাম ওর সমস্ত বন্ধুরাই আমাকে ভালোভাবেই জানে, আর তারা আমার সাথে এমনভাবে কথা বলছিল যেন আগেও অনেকবার তাদের সাথে আমার দেখা হয়েছে। ওরা বলল, সব সময় নীতিশ আপনার কথা বলতে থাকে আর সে আপনার ভীষণ প্রশংসাও করে। তারা সবাই আমার সাথে আবার দেখা করার ইচ্ছা প্রকাশ করলো। বাড়িতে ফেরার সময় আমি নীতিশকে বললাম যে তুমি তোমার বন্ধুদের আমার সম্বন্ধে কী বলেছো যে তারা সবাই আমাকে এত ভালোভাবে চিনে ফেললো। নীতিশ বলতে লাগলো যে তুমি তো আমার সব, আমি তো সব সময় তোমার কথাই বলতে থাকি। সেই সময় আমি নীতিশের কথার মানে বুঝতে পারিনি, কিন্তু যেদিন আমি তার এই কথার মানে বুঝতে পারলাম সেদিন আমার পায়ের তলায় আর মাটি থাকলো না। নীতিশ এখন রোজ রাতে আমার মাথায় মেসেজ করে দেয় আর আমি আরাম করে ঘুমিয়ে পড়ি। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করার সময় জায়গায় জায়গায় তেলের দাগ দেখে অবাক হয়ে যেতাম। কিছুতেই বুঝতে পারতাম না যে এই তেলের দাগ কোথা থেকে আসলো। এটা এখন প্রতিদিনের রুটিন হওয়ায় বাধ্য হয়ে আমি ঘরের মধ্যে গোপন ক্যামেরা লাগালাম। সন্ধ্যাবেলায় আমার দেওর ম্যাসাজ করতে এলে তাকে দিয়ে মাথা ম্যাসাজ করাতে লাগলাম। ম্যাসাজ করানোর কিছুক্ষণের মধ্যে আমি প্রতিদিনের মতো আজকেও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ক্যামেরার রেকর্ডিং দেখলাম, তখন তো যেন আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি ভাবতেও পারছি না যে ও আমার সাথে এসব করতে পারে। আমি তো আমার দেওরকে খুব বেশি ভরসা করেছিলাম, তাকে নিজের ছোট ভাই হিসেবে দেখতাম, কিন্তু সে তো দেওর বৌদির পবিত্র সম্পর্কে কলঙ্কিত করে ছেড়েছে। ভিডিওতে দেখলাম নীতিশ কিছুক্ষণ আমার ভালোভাবে মেসেজ করে দিয়ে তারপর আমার জন্য চা বানিয়ে আনলো। এরপর আমরা দুজনে একসাথে বসে চা খেলাম। এরপর ও ঘর থেকে বেরিয়ে গেল আর ঘুম পাচ্ছিল বলে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে এত গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম যে দ্বিতীয়বার নীতিশ যখন দরজা খুলে ভিতরে এলো, তখন আমি কিছুই টের পেলাম না। সে ঘরে এসে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমার কাছে চলে এলো। এরপর আমি যা দেখলাম তাতে আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ও কিছুক্ষণ আমার পাশে চুপচাপ বসে রইল, তারপর এক নজরে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপরে সে তার হাতের আঙুল আমার মুখের উপর ঘোরাতে লাগলো। কিছুক্ষণ পরে সে তার পকেট থেকে মোবাইল ফোন বের করে আমার অনেকগুলো ফটো তুলল। তারপর সে আস্তে আস্তে আমার শরীর থেকে কাপড় সরালো। তেলের সেই শিশি যেটা সে ম্যাসেজের জন্য এনেছিল ঘরের মধ্যেই ছিল, সেটা থেকে নিজের হাতে তেল নিয়ে আমার গায়ে ম্যাসেজ করতে লাগলো। আর আমি বেহুশ হয়ে সেভাবেই পড়ে রইলাম। সে আমার সারা শরীরে নিজের হাত ঘোরাতে লাগলো। কিছুক্ষণ পরে পাগলের মতো আমাকে চুমু খেতে শুরু করলো। এরপরে সে সম্পর্কে সমস্ত সীমানা ভেঙে দিল। সে আমাদের মাঝে সমস্ত আবরণের দেওয়ালকে ভেঙে তছনছ করে দিল। সে নিজের আবেগ সামলাতে না পেরে এতটাই এগিয়ে গেল যে কয়েক ঘন্টা পর্যন্ত সে আমার সাথেই রইল। আমি সে সময় জ্ঞানহীন অবস্থায়, আর সে পুরো জোশে ছিল। ঘন্টা খানেক আমার সাথে কাটানোর পর ও যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার আগে আমার ইজ্জত নষ্ট করে আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এদিকে আমার নিজের চোখে নিজের ইজ্জত নষ্ট হতে দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। আমি তো তাকে নিজের ভাই বলে মনে করতাম, সেজন্যই তার সাথে এত খোলামেলাভাবে মেলামেশা করতাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওর উদ্দেশ্য এত খারাপ হতে পারে। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত, তাই ঘরের মধ্যে চুপচাপ বসে রইলাম। নীতিশ কলেজ থেকে এসে সোজা আমার ঘরে চলে এলো। এরপর একদম আমার কাছে বসে বলতে লাগলো, বৌদি কি হয়েছে তোমার, শরীর খারাপ নাকি? তার নির্লজ্জতা দেখে অবাক হয়ে তার দিকে তাকালাম আর রেকর্ডিংটা চালিয়ে তার দিকে এগিয়ে দিলাম। সেটা দেখে সে কিছুক্ষণের জন্য থ মেরে বসে রইল। এরপরে সে যা বলল সেটা শুনে আমার সারা শরীর শিহরণ জেগে উঠল। সে আমার কতটা ভালোবাসে সেটা বলতে লাগলো। সে বলতে লাগলো সে ছোটবেলা থেকে সকলের কাছে অবহেলার পাত্র। যখন আমি তাকে গুরুত্ব দিয়ে তার দিকে ধ্যান দেওয়া শুরু করলাম, তখন এটা তার ভালো লাগতে শুরু করে। সে এই প্রথম অনুভব করল যে তার জীবনও এমন একজন আছে যে তাকে ভালোবাসে। ও আরও বলছিল যে ও আমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারতো না, সেই জন্যই সে তার দাদাকে সহ্য করতে পারতো না। যখন শিশির বাড়িতে আসতো সে নিজেকে ঘরের মধ্যে আটকে রাখতো,
কেননা আমাদের দুজনকে একসাথে দেখে তার সহ্য হতো না। আমার স্বামীকে সে ছোটবেলা থেকে ঘৃণা করত, কারণ তার বাবা শিশিরকে বেশি ভালোবাসত। আর মরার আগে তিনি এই বাড়িটা আমার স্বামীর নামে লিখে দিয়ে গেছেন। আমাকে আর শিশিরকে একসাথে দেখে তার হৃদয় কাটার মতো বিদ্ধ। সে আমাকে মনে প্রাণে চাইতো, তাই যখনই আমার জন্য ড্রেস চয়েস করতো, সে ইচ্ছে করে আমাকে দিয়ে এমন ড্রেস কেনাতো যাতে আমার শরীর সে পরিষ্কারভাবে দেখতে পারে। সে গাঢ় রঙের বদলে হালকা রঙের ড্রেস পছন্দ করত, যাতে তার মধ্য দিয়ে উকি দেওয়া আমার দেহাকর্ষণ তাকে আকৃষ্ট করে। সে আরও বলল যে সে আমার সৌন্দর্যে এতটাই আকৃষ্ট হয় যে সে শুধু আমাকেই পেতে চাইতো। সে নিজের আবেগকে কাবু করতে পারত না। যখন সে আমাকে সারা রাত জাগতে দেখতে, তখন এটা ভেবে সে অস্বস্তি বোধ করত যে আমি আমার স্বামীর কথা ভেবে জেগে আছে। ওর ইচ্ছা ছিল আমি যেন ওর কথা ভেবে জেগে থাকি, আর সারা জীবন যেন ওর সাথেই থাকি। ও নিজের দাদার থেকে আমাকে আলাদা করে নিজের করে নিতে চেয়েছিল। এই জন্যই সে আমার মেসেজ করত, যাতে আমি শান্তি পাই আর তার কথা ভেবে তাকে ছেড়ে কখনোই না যাই। সে আমার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে আনতো, আর যখন বুঝতে পারত যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেছি, তখনই সে আমার ঘরে আসতো আর নিজের পিপাসা মিটিয়ে চলে যেত। সে তার বন্ধুদেরও এই কথাটা বলেছিল যে সে আমাকে ভালোবাসে, আর ওর বন্ধুরাই ওকে এই কাজের পরামর্শ দেয়। নীতিশ আর তার বন্ধু সদ্য যুবক, সেই কারণেই তারা ঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারেনি, আর আমার সম্মান নষ্ট করে ফেলে। ওর কথা শুনে তো আমার চোখ থেকে জল ঝরতে লাগলো। সে আমার সাথে যা করেছে তা আমি কাউকে বলতে পারবো না। আমি তার দাদার বউ, আর সে আমার সাথেই। লজ্জায় আমি এসব কথা ভাবতেও পারছি না। আমি ঘৃণার চোখে ওর দিকে তাকালাম। তখন সে আমার পায়ের কাছে বসে বলতে লাগলো সে শুধু আমাকেই ভালোবাসে, তাই আমার ঘৃণাও সহ্য করতে পারছে না। বাবার মারা যাওয়ার পর থেকেই তাকে নিজের মায়ের অদ্ভুত ঔদাসীন্যতা সহ্য করতে হয়েছে। সে আরও বলতে লাগলো তার মা কখনো তার আবেগ আর চাওয়া পাওয়া খেয়াল রাখেনি। তার বদলে তিনি সারাদিন পাড়ায় ঘুরে বেড়াতেন, আর তাই ও পুরোপুরি একাকিত্বের শিকার হয়। যখন আমি এই বাড়িতে আসি, তখন তার একাকিত্ব দূর হয়, তাই সে আমাকে আরও বেশি করে আঁকড়ে ধরে। আমি নীতিশকে ধাক্কা দিয়ে পায়ের কাছ থেকে সরিয়ে দিলাম আর বললাম আমি তার মুখও দেখতে চাই না। সে আমার সাথে যা করেছে আমি তাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জানতাম এতে সম্পূর্ণ দোষ ওর ছিল না। সত্যি তাকে একাকিত্ব এতটাই ঘিরে ধরেছিল যে আমাকে পেয়ে সে সম্পর্কের সীমা অতিক্রম করে ফেলে। আর আমিও তাকে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বলিনি। সে যখনই আমার জন্য ড্রেস সেলাই করে আনতো, তখন আমিও সেটা ওর পছন্দ ভেবে মেনে নিতাম। আমি ওড়না ছাড়াই তার সামনে ঘুরে ঘুরে বেড়াতাম, যদিও আমি তাকে নিজের ছোট ভাই ভাবতাম। কিন্তু বাস্তবে তো সে আমার ছোট ভাই ছিল না, আর আমাদের সম্পর্কও ছিল দেওর বৌদি। আর এই ব্যাপারটা আমি খেয়াল না করে চরম ভুল করেছি। আজকাল দিনে যেখানে 13 বছরের বাচ্চারাও সবকিছু বুঝতে পারে, সেখানে আমি কিভাবে আমার 16 বছরের দেওরকে একটা ছোট বাচ্চা ভেবে নিলাম। আমি তাকে বললাম এখন এটাই সবচেয়ে ভালো হবে যে তুমি আমার থেকে সব থেকে দূরে দূরে থাকবে, আর তোমাকে আমার মুখও দেখাবে না। আমার পক্ষে এখন তার সাথে একই ছাদের নিচে থাকাও মুশকিল। সে বলতে লাগলো যে এই কথাটা যেন আমি তার দাদাকে না বলি। আমার মধ্যে তো এতটাও শক্তি ছিল না যে আমি শিশিরকে এত বড় সত্যিটা জানাতে পারবো। নীতিশ নিজেও ভীষণ লজ্জিত ছিল, তাই সে নিজের ঘরে চলে গেল। কিন্তু আমি নিজেই নিজের চোখে ছোট হয়ে গেছি। আমি সঙ্গে সঙ্গে শিশিরকে ফোন করে বললাম আমি আর তাকে ছাড়া একলা থাকতে পারবো না। হয় সে নিজে এখানে চলে আসুক, আর না হলে আমাকে তার কাছে নিয়ে যাক। আমার কথা শুনে আমার স্বামী প্রথমে তো খুব অবাক হলেন যে হঠাৎ করে আমার কি হলো। সে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু আমি তার কোনো কথাই না শুনে যখন বারবার জেদ করতে লাগলাম, তখন সে রাজি হয়ে বলল সে তাড়াতাড়ি আমাকে তার কাছে নিয়ে যাবে, কিন্তু সে কিছুটা সময় চাইছিল যাতে আমার থাকার ব্যবস্থা করতে পারে, আর নিজের মায়ের সাথেও এই ব্যাপারে শিশির কথা বলবে। আমি শিশিরকে বললাম যে সে যেন 7 দিনের মধ্যেই আমাকে তার কাছে নিয়ে যায়, না হলে আমি চিরজীবনের জন্য এ বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যাব। ও আমাকে কথা দিন যে সে 7 দিনের মধ্যে আমাকে নিজের সাথে নিয়ে যাবে। এই 7 দিন আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে কাটিয়েছি। আমার সাথে যা হয়েছে আমি সেসব পুরোপুরি ভুলে যেতে চাই। আমার শাশুড়ি তো আজ পর্যন্ত সংসারের দিকে মুখও তুলে তাকাননি। তিনি নিজের সংসারের চেয়ে পাড়া ঘোড়াকে বেশি প্রাধান্য দিতেন।
তিনি যদি সারা জীবন পাড়া ঘুরে না বেরিয়ে নিজের সন্তানের দিকে নজর দিতেন, তাহলে হয়তো আমার দেওর এরকম হতো না। সে অবহেলিত হতে হতে মানসিক সমস্যার শিকার হয়ে সঠিক রাস্তা থেকে হারিয়ে গিয়েছিল। প্রত্যেকটা সম্পর্কেরই একটা সীমা থাকে, আর আমিও আমার আর নীতিশের সম্পর্কে সেই সীমা ভুলে গিয়েছিলাম, যার জন্য আজকে আমাকে তারই ফল ভোগ করতে হচ্ছে। আমি আমার সমস্ত পুরনো ড্রেস পুড়িয়ে দিয়েছি। এখন আমি বুঝতে পেরেছি, দেওর আর বৌদির সম্পর্কে একটু অসাবধানতা হলেই কত বড় বিপর্যয় ঘটতে পারে। এখন আমাকে নিজেকে নীতিশের সামনে থেকে আড়ালে রাখতে হবে। কখনো কখনো আমরা কোনো কোনো জিনিসকে খুব ছোট ভেবেই নিই, যদিও সেগুলো এতটাও ছোট না। আজ আমি প্রায় ধ্বংসের মুখে এসে অন্যার মহত্ব বুঝতে পারলাম, অন্য মেয়েদের সম্মানের ক্ষেত্রে কতটা দামি। যেসব বন্ধুরা এই গল্পটি শুনছেন, তাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনারা নিজেকে সাবধানে রাখুন। কখনোই অপর কারোর সঙ্গে দরকারে বেশি খোলামেলা হবেন না। ধন্যবাদ বন্ধুরা।